হ্যালো। হ্যাঁ, ব্যান্ডে গেম স্টার্ট করেন নুরুদ্দিন ভাই, সমস্যা নাই। কি ওকে আপনার স্যার? ইচ্ছা। বলবো না ক্লাস করতে। হ্যাঁ, আপনি বেড়াতে পছন্দ করেন, এটাই তো, বাইরে, আউটডোরে। জি স্যার, বাসা বের হয়ে যাই। হ্যাঁ, বুঝতে আশেপাশে পারছি। আর কি, বেশি দূরে না। বুঝতে পারছি। আচ্ছা, এই জিনিসটা আমরা জানতে চাচ্ছি একটু হেড ধারাবাহিকভাবে। আমাদের অ্যালফাবেটিক্যালি আসছে প্রথমে আমাদের যে আয়ামুল ইসলাম, তো হেঁটে আসি আর কি। আয়ামুল ইসলাম। যে যে সোহেলেরটা আমরা শুনছি, এখন আমরা আয়ামুল ইসলাম থেকে যাই। আপনি কি করেন? জি স্যার, আমি অবসর সময়ে থাকলে পরিবারে কিছু ছোটখাটো কাজ করি, তারপর বই পড়ি মাঝে মধ্যে, আর ঘুরতেও যাই মাঝে মধ্যে। হ্যাঁ, এটা হচ্ছে আপনি ওই সময় পছন্দ করেন কি করতে। এটা তো হচ্ছে দায়িত্ব থাকে, যদি আপনার কাজ করেন তাহলে তো এটা অবসরই না, ঠিক না? অবসর কখন হবে? যখন আপনার কোনো দায়িত্ব না, এখন ফ্রি আছেন আপনি। এখন আপনি চাইলে একটা মুভি দেখতে পারেন, চাইলে একটা বই পড়তে পারেন, চাইলে বেড়াইতে পারেন, চাইলে আপনি কোনো খাবার তৈরি করতে পারেন। তো এই এই চয়েসটা আপনার তখন কি হয়, যখন কোনো কাজ আমি নাই? যে কাজ না থাকলে মূলত কম্পিউটারে বা ইন্টারনেটে বিভিন্ন টিউটোরিয়াল দেখি, বিভিন্ন জিনিস আহ, দেখি আর কি, রিসার্চের মতো নাকি। হ্যাঁ, তার মানে হচ্ছে কাজ না হলেও আপনি কাজের মধ্যেই থাকেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে ফারজানা আখতার, আপনি বলেন। ফারজানা আখতার, মাইক্রোফোনে আসেন। ফারজানা আখতার মানে মাইক্রোফোনের সমস্যা, উনি লেফট হয়ে গেছেন। অ্যালফাবেটিক্যালি আমাদের আসছেন ইসলামিক টিভি। আপনি ইসলামিক টিভি থেকে কিছু বলেন আমাদের। ইসলামিক টিভিও চলে গেছে। এখন সিরিয়ালে চলে আসছেন জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস বলেন। সবাই সবাই চলে যাচ্ছে তো। না, চলে যাবেন, আবার আসবেও। এই যে ফারজানা আখতার আবার জয়েন হয়েছে, কিংবা জান্নাতুল ফেরদৌস বলেন। প্রশ্নটা তো বুঝে। আচ্ছা, ফারজানা আখতার কি মাইক্রোফোন আসতে পারবেন মাইক্রোফোনে? হ্যালো। জি। জি স্যার। অবসর সময় আপনি কি করেন সেটা বলেন আমাদের। স্যার, আমি অবসর সময়ে আমি কিছু কম্পিউটারে ডিজাইন করি। বা অথবা ইউটিউবে অনেক টিউটোরিয়াল দেখে দেখে তারপর ডিজাইনগুলো করি। ওটা অবসর হইলো কিভাবে? এটা তো কাজের সময়। কাজ করতে করতে যখন বিরক্ত হন, কাজ বাদ দিয়ে দেন, তখন কিছু করেন এরকম এক্সট্রা অ্যাক্টিভিটি যেটা আপনার কাজ না? না স্যার, আমি কবিতা লিখতে পছন্দ করি, কবিতাই লিখি। হুম। যে সময় কোনো কাজে বিরক্ত হই তারপর আমি কবিতাই লিখি। এখানে আরেকটা বিষয় আছে, এই যে কাজ বিষয়টা আমরা যেটা অনেকের কাছে ক্লিয়ার না, যেটা হচ্ছে যে আমরা তো প্রতিদিনই কাজ করব, কিন্তু ঠিক আছে, এটা এরকম অনেক লোক আছেন যাদের আসলে অবসর বলে কিছু নাই, ওরা সবসময়ই কাজ করেন। এরকম অনেক লোক থাকতে পারেন। তো এক্ষেত্রে আপনি বলতে পারেন যে আসলে আপনি অবসর সময়টা অন্য কিছুতে অ্যাক্টিভিটি মানে ইয়ে করেন না, ইনভলভ হন না, আপনি না, সবসময় কাজের মধ্যে থাকেন, এরকম অনেক লোক আছে। না স্যার। হ্যাঁ, জি সেটাই। স্যার। তো যাই হোক, জান্নাতুল ফেরদৌস আপনার তো মনে হয় শুনে ফেলছি, কায়কবাদ মান্না বলেন। স্যার, অবসর সময় স্যার হয়তো আমি স্যার বন্ধুদের সাথে আড্ডা দিই, নয়তো স্যার মুভি দেখি স্যার, এটাই। কোন ধরনের মুভি দেখেন? ইংলিশ নাকি হিন্দি নাকি বাংলা? কোন ভাষার বেশি? বেশিরভাগ স্যার ইংলিশ স্যার, ইংলিশ মুভিটাই দেখি স্যার। ইংলিশের মধ্যে কোন ক্যাটাগরির? হরর, সায়েন্স ফিকশন, ড্রামাটিক, নাকি অ্যাডভেঞ্চার, নাকি ওয়ার মুভি? সায়েন্স ফিকশন আর অ্যাকশন স্যার, এগুলোর মধ্যে ইচ্ছে। কমেডিও টুকটাক দেখি। তারপরে আর্ট ফিল্ম নামে আছে স্যার অনেক মুভি স্যার, এইগুলো দেখি।
যেগুলো আন্তর্জাতিকভাবে অনেক পুরস্কৃত এইসব হ্যাঁ মুভি স্যার। হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, আমরা শর্টে যাচ্ছি। এরপরে মান্না রহমান। জি স্যার, আমি তো স্পেসিফিক কিছুই করি না, ম্যাক্সিমাম মানে যদি কাজের মধ্যে যদি ফ্রি হই তাহলে কিছু করি আর কি। কি করেন? সেটা হতে পারে কখনো গান শুনি, কখনো তো বা মানে আমি রান্নার উপরও মাঝে মাঝে বিভিন্ন এক্সপেরিমেন্ট করি। আর হচ্ছে তার চেয়েও বেশি ফ্রি থাকলে আমি ফুচকা খেতে যাই। তাহলে তো আপনার বাসায় একদিন আমাদের যেতে হবে, যেদিন আপনি এক্সপেরিমেন্ট করবেন রান্নার। ইউ আর ওয়েলকাম স্যার, অলওয়েজ এভরিওয়ান। রান্নার প্রসঙ্গক্রমে একটা কথা বলি, যে আমি কিন্তু ভালো রাঁধতে পারি, বুঝছেন? এবং আমি চাচ্ছি আপনাদের রান্নার বেসিকের উপরে একটা ক্লাস নেব, যাতে আপনারা অন্তত ওকে যা না খেয়ে আপনি বাঁচেন না, সেটা কিভাবে করতে হয়, তৈরি করতে হয়, এটার বেসিক একটা ধারণা যাতে আপনার থাকে। বুঝতে পারছেন? জি স্যার, আগে একদিন আপনি বলেছিলেন। হ্যাঁ, এটা আমার মাথায় আছে। আমি নেব একদিনে আপনাদের এই ক্লাসটা। আমি অনেক বছর রাঁধছি, বুঝছেন, রান্না করছি, কিংবা আমার যে ওয়াইফ আছে উনি কিন্তু আমার কাছ থেকে রান্না শিখে এখন রাঁধে। অবশ্য এখন ও মানে না, ও বলে যে আমার থেকে বেশি জানে রান্না, আমার কাছ থেকে শিখছে, এখনও উস্তাদের চেয়ে বড় হয়ে গেছে। বুঝতে পারছেন? স্যার, করতে করতে অবভিয়াসলি মানুষ একসময় বেশি এক্সপিরিয়েন্সড হয়ে যায়। মানে সেটা আমার ক্ষেত্রে হয়েছে, আমি জীবনেও আগে কখনো করি নাই, আমি জাস্ট 1 বছর রান্না করতেছি। তো দেখা গেছে এখন আমি এত বেশি ভালো রান্না করতে পারি, আসলে সেটা না যে খেলে আমরা বুঝবো না। খায় সেই বলে। জি স্যার। নুরুদ্দিন ভাই, আপনি কি মান্না রহমানের বাসায় দাওয়াত খাবেন? স্যার আমার তো দৃষ্টিভঙ্গি ভিন্ন রকমের স্যার। খাওয়া দাওয়াতে আপনি নাই? আছি স্যার, আমার তো প্রথমত হলো যে প্রত্যেকটা সময় থেকে আমাকে এই কিছু খেতে হবে। আচ্ছা, আপনার কাছে পরে আসতেছি, বুঝছেন, আমরা ধারাবাহিকভাবে আসি, জাম দেওয়ার কাজ নাই। আপনার অ্যালফাবেটিক্যালি এই এম এর পরে হচ্ছে এন, তো যেহেতু আমরা এম এর মধ্যে আসি এখন, মান্না রহমানের পরে আছে এমডি ফখরুল ইসলাম। তো ফখরুল ইসলাম কিছু বলেন। স্যার আমি অবশ্য টাইমে ম্যাক্সিমাম ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে পছন্দ করি। আর যদি ফ্রেন্ড সার্কেল কারোর হাতের কাছে না পাই, তখন আপনার নেটফ্লিক্স সিরিজ যেগুলো আছে ওগুলো দেখে। হ্যাঁ, বুঝতে পারছি। তারপরে মিলি রয়। জি স্যার। আপনার অবস্থা বলেন, কি করেন অবসরে? এই তো স্যার, মুভি দেখি, বই পড়ি, এগুলোই করি। আর গান শুনি, টিভি দেখি, এগুলোই স্যার। টিভির প্রসঙ্গে আমরা একটা কথা বলি, আপনাদের যতটুকু পারা যায় টিভিকে বর্জন করবেন। টিভি হচ্ছে সময় নষ্ট করার জন্য একটা মাধ্যম। একটা মুভি যদি আপনি ইউটিউবে দেখেন, 1 ঘন্টার মুভি আপনি 1 ঘন্টাই দেখবেন, কিংবা বড় জোর আপনি আরও কমিয়ে নিতে পারেন, টেনে একটা অপ্রয়োজনীয় দৃশ্য এগিয়ে নিতে পারেন, ঠিক না? 1 ঘন্টার একটা জি মুভি স্যার। আপনি 40-50 মিনিটে দেখে ফেলতে পারেন। একই মুভি যদি আপনি টিভিতে দেখতে যান, আপনার 2.5 থেকে 3 ঘন্টা লাগবে, মধ্যখানে 15 মিনিট করে এড দিবে। এই জন্য টিভিটা জি স্যার, হচ্ছে এখন আসলে বিরক্তিকর একটা বিষয়, টিভি দেখবেন না। বিশেষ করে ইন্ডিয়ান সিরিয়াল ধরে নেবেন, হারাম। আপনাদের ধর্মতে তো হারাম নাই নাকি? হারাম বলে কি আছে আপনাদের, বলেন? যেটা খারাপ তো এটা তো খারাপই স্যার। হ্যাঁ, তো টিভি দেখাটা আপনি ধরে নেবেন যে এটা একটা অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ টিভি দেখা, বুঝছেন? জি স্যার। এটা আপনি এইভাবে মেন্টালি সেট করবেন যে টিভি দেখা হচ্ছে একটা শাস্তিযোগ্য অপরাধ, এটা আপনি করবেন না। একবার করলে এটার জন্য অনুশোচনা বোধ করবেন যে আমি টিভি দেখছি, আমি একটা অপরাধ করছি, এই জন্য আমি অনুতপ্ত। এভাবে মেন্টালি সেট করবেন নিজেকে। জি সোহেল কি বলেন? জি স্যার, টিভি দেখা অপরাধ। স্যার এটাই অপরাধ, এমনিতেই আসলেই তো অপরাধ। স্যার টিভি দেখা হয় না স্যার, তবে স্যার খেলাদের সময় স্যার চালু হয় খেলা এই টিমে স্যার খেলা দেখি স্যার টিভিতে এই সময়টাই স্যার। আর এমনিতে আসলে স্যার আলাদা টিভির সামনে বিষয়, যায় খেলা না। আমিও দেখি। খেলাটা তো ডিফারেন্ট, এটার মধ্যে একটা থ্রিল আছে। খেলা কিন্তু আমি খুব ভালোভাবেই দেখি, ম্যাক্সিমাম স্কোরগুলা, কিংবা যখন দেখি না এগুলার আমি আপডেটগুলা রাখি। যেমন জি।
বিভিন্ন লিগ শুরু হচ্ছে, আইপিএল শুরু হচ্ছে, কে কে কী করতেছে, সুরেশ রায়না চলে গেছে, হোটেল পর্যন্ত হয় নাই, এই ধরনের আপডেটগুলো আমার কাছে থাকে মোটামুটি। এটা আমি দেখি, খেলার প্রতি আমার যথেষ্ট ইন্টারেস্ট আছে অনেক দিন থেকেই। এটাই দেখা। আমি স্যার বাসায় গেলে, আমি টিভির সামনে গেলে সবাই রিমোট দিয়ে দেয় আর বলে দেয় যে এখন খেলা চ্যানেল চালু হবে। খেলা আমাদের দেখা আসলে খুবই উপকারী, এই জন্য উপকারী যে ওই সময় আপনার ব্রেইন পুরোপুরি রেস্ট হয়ে যায় ব্রেইনের। কারণ একটা মুভি দেখলেও অনেক সময় খেলার চাইতে কম রেস্ট হয়। মুভির মধ্যে থ্রিল থাকে, উত্তেজনা থাকে, আপনাকে উত্তেজিত করে রাখতে পারে, কিংবা ওইটা বাজে কিছু ব্যাপার থাকে মুভির মধ্যে, নেগেটিভ অনেক বিষয় থাকে, ঠিক না? আর খেলাটা তো হচ্ছে কাল্পনিক। আপনি জানেন যে এখানে 5টা গোল খেয়ে একজন যদি হেরে যায় কিছুই হবে না ওর, ঠিক না? জি স্যার। এটা আসলে এটা লজিক্যাল বিষয়, যে জন্য ওইটা আপনার মধ্যে ওই রকম দাগ কাটবে না। মুভির একটা দৃশ্য আপনার মধ্যে দাগ কাটতে পারে, আপনাকে ডিস্টার্ব করতে পারে। তাই জন্য খেলাটা হচ্ছে মোটামুটি নির্মল একটা ফ্রেশ বিনোদন, কি বলেন? তবে সবার জন্য না, অনেক লোক আছে খেলাকে সিরিয়াস নিয়ে নেয়, কান্নাকাটা শুরু করে দেয়, টিভি ভেঙে ফেলতে পারে তার দল হারলে। তো এ ধরনের মানুষ বিপজ্জনক, বুঝছেন? আপনি যদি সিরিয়াস নিয়ে নেন খেলাকে, গালাগালি শুরু করেন ভুল করলে, উত্তেজিত হয়ে যান, তাহলে সমস্যা। এটা তাহলে আপনার চিকিৎসার প্রয়োজন। জি স্যার। এরকম লোক স্যার, অনেক লোক আছে স্যার এরকম স্যার। ওটা আপনাকে লাইটলি নিতে হবে, এটা একটা খেলা। যারা খেলে ওরাও খেলার পরে একে অন্যের সাথে হাসাহাসি করে হোটেলে বসে, ওরা মন বার করে বসে থাকে না হোটেলে গিয়ে যে হেরে গেছি আজকে আর খাবো না, বুঝছেন? এটা মনে করে ওরা একটা অংশ, একদিন জিতবে একদিন হারবে। তবে মন খারাপ হয় যে বাংলাদেশ একদিন একটা ম্যাচ 1 রানে হেরে গেছিল ইন্ডিয়ার সাথে। হ্যাঁ, এটা আমাদেরও হয়, মানুষ হিসাবে আমাদেরও মন খারাপ হয়, এটা ঠিক আছে, এটা আলাদা বিষয়। নিজের টিম যখন হারবে এটা খারাপ লাগবে, কিন্তু ইন জেনারেলি আপনি ম্যাক্সিমাম খেলাকে ইন জেনারেলি নিতে হবে। দুই একটা ম্যাচ আলাদা বিষয়, ফাইনালে গিয়ে হেরে গেছে এটা আলাদা বিষয়, এটার জন্য আপনার মন খারাপ হতেই পারে, কিন্তু ইন জেনারেলি খেলাগুলোকে আপনি এনজয় হিসাবেই নিতে হবে। মানে অন্ধভক্ত হলে চলবে না, আপনি কোনো দলের অন্ধভক্ত হতে পারবেন না। অপোজিট দলের একজন যদি ভালো খেলে ওইটা দেখে আনন্দ পেতে হবে আপনাকে। হ্যাঁ স্যার, সেটাই, এটাই এটা করে পেলেই না আপনি স্যার খেলাটা আমাদের। উপভোগ করতে পারবেন। আর শুধু আপনি যদি অন্ধভক্ত হন, আপনার প্লেয়াররা রান করলেই আপনি খুশি আর অন্যজন রান করলে আপনি বিরক্ত হয়ে যান, তাহলে আপনার খেলা না দেখাই ভালো, কারণ মন খারাপ হবে। জি স্যার, খেলাটাই উপভোগ করতে হবে। হ্যাঁ সেটাই। আমি তো সব দেখি, আমি মোবাইলেও দেখি। হ্যাঁ, গতকালকে দেখলাম ইংল্যান্ড তাহলে মোহাম্মদ সোহেলের বক্তব্য কি আমরা নিয়ে নিছি? জি স্যার। হ্যাঁ, বলো স্যার, আমি কি বলছিলাম? আপনি তো বলছেন বাইরে চলে যান ঘোরাঘুরি করার জন্য, বেড়াইতে পছন্দ করেন আপনি। জি স্যার। দেখছেন, আমার মনে আছে অনেকের ইন্টারভিউ নিয়েছি কিন্তু আপনি প্রথম দিকে বলে দিয়েছেন, এরপরে আমি মাথায় রাখছি বিষয়টা। আচ্ছা, মনিকা আলী বলেন। এই জন্য জিজ্ঞাসা করছে দেখে আপনার মনে আছে কিনা। হ্যাঁ সেটাই, সমস্যা না, এটা চেক করা উচিত। আচ্ছা, মনিকা আলী বলেন। জি স্যার, আমি অবসর সময় হাতের কাজ করতে পছন্দ করি। যেমন যেমন স্যার, শোপিস তৈরি করা, ফুলদানি তৈরি করা, কাঁথা নকশি কাঁথা ডিজাইন করা, ওয়ালমেট তৈরি করা, এই টুকিটাকি হাতের কাজ যেগুলো আছে আর কি। বুঝতে পারছি। আপনি কি পুঁতি নিয়ে কাজ করেন? পুঁতির কাজ, পুঁতিগুলা কিন্তু লন্ডন জি। মেশনের এখানে কিছু দোকান আছে, কিনতে পাওয়া যায়, সবুজ বিপরীত। জি জি হ্যাঁ, জি তো ওখান থেকে পুঁতি এনে কাজ করেন। জি জি ওগুলা দিয়ে মনে করেন সিগারেটের স্ট্রে, ফুলদানি কিংবা জি এরকম কিছু ঝাড়বাতি হ্যাঁ। এটা তৈরি করি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা ইন্টারেস্টিং, এটা কিন্তু অনেক অর্থনৈতিক ভ্যালু আছে। আপনি যদি অনেকগুলো তৈরি করতে পারেন তাহলে ফেসবুক পেজ খুলে বিক্রি করতে জি পারেন। স্যার, বিক্রি করতে আমি একটা করেছি স্যার, ঝাড়বাতি 5,000 টাকা। হ্যাঁ, তো আপনার কি ফেসবুক পেজ আছে? জি না স্যার, আলাদা নাই, এই ক্লাসের ইয়াতেই নতুন করে করা হয়েছে। আপনি একটা পেজ খুলবেন, একটা সুন্দর নাম দিয়ে খুলে ওইখানের মধ্যে আপলোড দেবেন। পেজকে প্রয়োজনে প্রথম দিকে $10-20 ইউজ করে বুস্ট করবেন, সিলেটের সবার ফেসবুকে চলে যাবে আপনার পেজটা, তখন আপনি দেখবেন সাড়া পাবেন। জি স্যার, চেষ্টা করব। তো এরকম করতে হলে আপনাকে লোক রাখতে হবে, একা পারবেন না। আরও কয়েকজনকে শিখিয়ে, গরিব মেয়েরা যারা আছে তাদের শিখিয়ে এটা গ্রুপ থাকতে হবে আপনার, তখনই আপনি ফেসবুক পেজে ডেলিভারি দিতে পারবেন। একা একা পারবেন না, এগুলো অনেক সময় সাপেক্ষ।
জি স্যার, অনেক সময় লাগে। হ্যাঁ, এটা জানা আছে আমার। যাই হোক, তাইলে আপনি মূলত আসলে ফ্রি সময় থাকেন না, আপনি একটা কাজের মধ্যে থাকেন। অনেক লোক আছে, এটা কিন্তু আমরা বুঝতে হবে, অনেকেই কিন্তু ফ্রি সময় বলে কিছু নাই। তবে আমার ফ্রি সময় কিন্তু প্রচুর আছে, বুঝছেন। আমি কিন্তু নুরুদ্দিন ভাইয়ের বিপরীত। আমি প্রতিদিন 2টার বেশি মুভি দেখে ফেলতে পারি, এরকম অবসর আমার হাতে থাকে। যদিও আমি 8 থেকে 10 ঘন্টা কাজ করি। আমি আসলে ঘুমাই কম, 4-5 ঘন্টার বেশি ঘুমাই না। এটাই হচ্ছে আমার প্লাস পয়েন্ট, যে জন্য আমি প্রচুর সময় পাই। এত ক্লাস করার পরেও আমার অনেক অবসর সময় থাকে, পুরো 1 ঘন্টার রবীন্দ্রসঙ্গীত শোনার সময় থাকে। তো যাই হোক, আমরা মনিকা আলীর পরে যাই নাবিদ রেজা। উনি আমাদের এখানে কম আসে, ক্লাসে সবসময় আসতে পারে না। নাবিদ রেজা, বলেন আপনার বিষয়টা আমরা শুনি, কি করেন? স্যার আমি ক্লাসে থাকি স্যার, প্রতি ক্লাসে ছিলাম স্যার। ও আচ্ছা, থাকেন। অনেক সময় নেটের নেট খারাপ থাকে, কথা বলতে পারি না বেশি। এই জন্য বুঝি মাথায় নাই আমার আপনাকে। ঠিক আছে, সমস্যা না। তো আপনি অবসর সময়ে কি করেন? স্যার আমার ফেভারিট খেলা হচ্ছে ক্রিকেট। সময় থাকলে বিকালে ক্রিকেট খেলা হয় এমসি মাঠে, আর সাথে কুকিংও করতে ভালো লাগে, আম্মুকে সাহায্য করি ফ্রি থাকলে। আপনি কি এমনি রাত মানে কোনো আইটেম রাখতে পারেন? জি স্যার, বিকালের নাস্তা স্ন্যাক্স গুলো আমি মোটামুটি সবগুলাই চেষ্টা করি, নতুন নতুন। আপনি তো চা তৈরি করতে পারেন নাকি? জি স্যার। চা তো একটা হচ্ছে দুধ চা, একটা হচ্ছে রং চা, দুটেই পারেন? জি স্যার। আপনাকে আমি 2 মিনিটে রং চা সম্বন্ধে আশা কোথায় আপনার? জি। আপনার বাসা জিজ্ঞেস করছেন কোথায়? সোহেল। রং চা খেতে যেতে হবে। নাবিদ রেজা, আপনার বাসা কোথায়? জি বুঝি নাই। শিবগঞ্জ স্যার। আচ্ছা, শিবগঞ্জে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তো কাছেই। আমাকে দেখছেন আপনি শিবগঞ্জে কখনো? বুঝি না আমরা। শিবগঞ্জ। আপনার শিবগঞ্জ আর ওনার বাসা। স্যার আপনাকে দেখি নাই, তবে আইএলএ এডুকেয়ারের এই উপশহরে যে আপনাদের অফিস, ওইটা স্যার চিনি স্যার। হ্যাঁ, বুঝতে পারছি। যান নাই কখনো কারোর সাথে? সকালে যেতাম স্যার, আমাদের ফিজিক্স স্যারের ক্লাস করতাম, রিয়াজ স্যার। রিয়াজ স্যারের? তাইলে তো আপনি এখানে অনেক দিন গেছেন। জি স্যার, আমি গেছি, কিন্তু আপনাদের এখানে যাই নাই। বুঝতে পারছি, বুড়ে গেছেন যখন আমরা বন্ধ ছিল। জি স্যার, সকাল সকাল 7টার দিকে গিয়ে 8টা-9টার দিকে চলে আসতাম। হ্যাঁ, আমরা সাধারণত 9:30 থেকে 10টায় অফিস খুলতাম, তার আগে রিয়াজ স্যার ক্লাস করাইতো। ঠিক আছে, বুঝতে পারছি। যাই হোক, তাইলে আমরা নাবিদ রেজার পরে নুরুদ্দিন ভাইয়ের কাছে আসব। নুরুদ্দিন ভাইয়ের মেন্টালিটি হচ্ছে জাপানি সিস্টেমের কিংবা চীন সিস্টেমের, কাজ কাজ এবং কাজ। ঠিক না স্যার? আমি এর মধ্যে আনন্দ করি স্যার। কাজের মধ্যেই আনন্দ, সবকিছু কাজের মধ্যেই, ঠিক না? জি স্যার। 1 ঘন্টা রবীন্দ্রসঙ্গীত শোনা যাবে না। না স্যার, আমি কোরআন শরীফ নিয়মিত 1 ঘন্টা তেলাওয়াত করি, এটা আমার কম্পালসারি। তাইলে তো ঠিকই আছে, আপনি মানে কাজের বাইরে আপনি ধর্ম চর্চা করেন। আমি নিয়মিত আধা ঘন্টা স্যার শরীরকে খুব কষ্ট দিই, সেজন্য সুস্থ থাকাই ব্যায়াম করি। হ্যাঁ, বুঝতে পারছি, এটা খুব আর নিয়মিত স্যার এই যখন এই ধরেন এই কম্পিউটার যখন থাকি বা এই 1-2 ঘন্টা পরে আমাদের তো এই মেডিটেশন আছে, মোরাকাবা আছে, ট্রান্স আছে, এরপরে এই সাইলেন্ট আওয়ার আছে, এগুলো করি। আর বই তো হলো আমার জীবন সবচেয়ে বড় বন্ধু হলো আমার বই, আর বর্তমানে হলো আমার সবচেয়ে বড় বন্ধু কম্পিউটার। আর আমাদের তো আমাদের থিওরি হলো যে জীবনের মানে প্রত্যেকটা মুহূর্তকে যেন ভালো একটা কাজে লাগে, এই চিন্তা আমাদের মাথায় সবসময় রাখতে হয়। মানে আমরা যে রিস্টার্ট ইউর সেলফ একটা কোর্স করতেছি ঢাকায়, তাদের শর্ত হলো যে প্রত্যেকটা মুহূর্ত থেকে তোমার প্রত্যেকটা মুহূর্ত যেন এই ভালো ভালো কাজে ব্যয় হয়, এবং একটা হিসাবে যেন আসে যে এই কাজটা আমি এই কাজটা করেছি। হ্যাঁ, মুহূর্তগুলো যাতে বেকার নষ্ট না হয়, সময়টাকে বেকার আপনি নষ্ট না হয়। মূল্যায়ন করবেন।
আর আগে প্রচুর কথাবার্তা বলতাম স্যার, স্টার্ট ইউর সেলফে ভর্তি হওয়ার পরে মানে এখন কি বলতে হবে কি বলতে হবে না, কি খেতে হবে কি খেতে হবে না, কি শুনতে হবে কি শুনতে হবে না, কাদের সাথে সম্পর্ক রাখতে হবে কাদের সাথে সম্পর্ক রাখতে হবে না, কি চিন্তা করতে হবে কি চিন্তা করতে হবে না, কোন চিন্তাগুলো ক্ষতিকারক কোন চিন্তাগুলো ভালো, এগুলো দিয়ে মানে একটা বেষ্টনীর মধ্যে ওরা ফেলে দিছে। আচ্ছা, আপনার এই কোর্সটার ইয়ে কি মানে টাকা কীরকম, খরচ কীরকম হয় করতে? আসলে খরচ তার খুব কম, 5,000 টাকা, কিন্তু এদের একটা কন্ডিশন আছে, ওরা বেশ কিছু ইন্টারভিউ নেয়। বুঝছি। মানে ধরেন এটা হলো রিস্টার্ট ইউর সেলফ, মানে একটা ওদের কিন্তু একটা ওয়েব পেজ আছে স্যার। আপনি ওয়েব লিঙ্কটা আমাদের জিয়েতে দিয়ে দিবেন, গ্লাসকিতে দিয়ে দিবেন। জি আচ্ছা স্যার, ওকে স্যার। তখন আমরা সবাই দেখে নিব ওদের কার্যক্রমগুলো কিরকম কি, ঠিক আছে? ওদের জি জি স্যার, শুক্রবার রাত্রে আর শনিবার রাত্রে আর মঙ্গলবার রাত্রে 3টা ক্লাস হয়, আর বাকি আমাদের যে ক্লাস এটা কিন্তু আপনার মানে এটা হলো গোপনীয় কি, বুঝতে এটা এগুলোতে শেয়ার হয় না। আপনাদের কি ফেসবুক পেজ আছে ওদের ফেসবুক পেজ আছে, রিস্টার্ট ইউর সেলফের ফেসবুক পেজ আছে, ওই পেজটা আপনাদের দিয়ে দিবেন, ওয়েবসাইট এবং পেজ দুটারই লিঙ্ক দিয়ে দিন, তখন সবাই দেখতে পাবে। ঠিক আছে, এরপরে আমরা যাচ্ছি, আমাদের সময়ের একটু স্বল্পতা আছে। রেজাউল করিম ডক্টর। জি স্যার। খোকা, আপনার সমস্যা কি তা? অবসর সময়ে আপনি কি করেন? স্যার বেশি কাজ করার পরে যদি অবসর সময় পাই তখন স্যার শুয়ে শুয়ে স্যার ভিডিও গান দেখি স্যার। আর যদি খুব বেশি ক্লান্ত না হয় স্যার তখন রাস্তা দিয়ে হাঁটি, অথবা বেশি সময় থাকলে স্যার বাড়ি থেকে কিছুটা দূরে 10 টাকার ভাড়া চা বাগান আছে, ওই চা বাগানে গিয়ে বসি স্যার। এইটাই আমার আড্ডা। একা বসে? চা বাগানে কি আপনি একা যান নাকি আরো ফ্রেন্ডস থাকে? স্যার আমার খুব একটা ক্লোজ ফ্রেন্ড আছে স্যার, আমার বাড়ির পাশে স্যার, আমার ছোট থেকে আমরা একসাথেই বড় হয়েছি। ও থাকলে চা বাগানে যাওয়া হয়, এবং ওইখানে গেলে আমাদের আরো ফ্রেন্ড আছে, আমরা সবাই একসাথে মিলিত হই। এটা সাধারণত বৃহস্পতিবারে হয় স্যার। বুঝতে পারছি। আপনি এমনি বই পড়া কিংবা মুভি দেখা, গান শোনা এই ধরনের কোনো কিছু করেন না অবসরে? স্যার ভিডিও গান দেখি স্যার, মুভি দেখার মতো স্যার এতটা সময় আমার কাছে সাধারণত থাকে না স্যার। এমনিতে বইও পড়ি স্যার, জবের জন্য বই পড়ি, এজন্য স্যার 2 ঘন্টা 3 ঘন্টা লাগায় যে একটা মুভি দেখবো, 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগায়, এইরকম ইচ্ছা হইলেও একটা মনতে একটা বাধা আছে, এতটা সময় কিভাবে ওইখানে দিব স্যার, একটা বাধা আসে, এজন্য স্যার মুভি দেখি না, খুব কম দেখি স্যার, বেশিরভাগ গান দেখি স্যার, ভিডিও গান স্যার প্রচুর দেখি স্যার। আমার তো আপনি যখন চা বাগানে আড্ডা দিতে যান আপনার তো 2-3 ঘন্টা চলে যায়, ঠিক না স্যার? এটা হইছে স্যার এই সময়টা যে মুভি দেখবো স্যার, এটা আসলে মুভি দেখা যাইতে বেশি ভালো লাগে এখানে যাওয়াটা স্যার। এটা বুঝতে পারছেন, আমি মুভি দেখার জন্য বলি না, আমি বলছি যে আপনি ব্যস্ত, এটা ঠিক না, ওইটা আপনার প্রায়োরিটির বিষয়। যাই হোক, বুঝতে পারছি। আচ্ছা, আমরা একটা কথা বলি এখানে, এরকম অনেক লোক আছে যারা অবসর পাইলে ঘুমাইতে চায়, এরকম লোক পাইছেন আপনারা কেউ? স্যার আমি বলেন নাই স্যার, অনেকেই আছে আজকে অবসর পাইছি সারাদিন ঘুমাবো। স্যার আমিও এভাবে অনেক মানুষ হয়েছি স্যার। স্যার আমি সারাদিন ঘুমাই না, কিন্তু অবসর সময়টা আমি ঘুমানোর ট্রাই করি। হ্যাঁ, বুঝতে পারছি। মানে অনেক মানুষ হয়েছি, ওরা এই ছুটির আগে ঠিক করে যে আরে ভাই এত তারিখ আমাদের ছুটি আছে রে ভাই, সমস্ত দিনটা বেডে বেডে শুয়ে শুয়ে কাটাবো। অনেকেই প্রিয়, ওদের ঘুমানোটা ওদের প্রিয়, এরকম লোক আছে অনেক। তো আমরা সোনিয়া বেগমের কাছে যাই, শেষের দিকে চলে আসছি আমরা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলেন, আপনি কি ঘুমাইতে পছন্দ করেন? জি না স্যার, খুব কমই ঘুম হয়। অফিসের সময় বেশি অংশ স্যার আমি মা বাবাকে সময় দিই, বই পড়ি, এরকম আর কি। আর মনিকা আপু বলছিলেন প্রতি কাজ, জি স্যার পার্সোনালিটির বই পড়ি, যেমন দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড, থিঙ্ক এন্ড গ্রো রিচ, এগুলো পড়ি স্যার। বাংলাদেশের কোনো রাইটারের বই পড়েন? বাংলাদেশের না স্যার, এখন
বাংলা ভাষাভাষী ধরেন ইন্ডিয়ান ক্যালকাটা কিংবা বাংলাদেশ দুটা মিলিয়ে জি এপিজে আব্দুল কালামের বই পড়া হয় স্যার। ওনার কি ওই যে ফায়ার অফ উইংস এরকম একটা বই আছে, এটা পড়ছেন? জি স্যার, উইংস অফ ফায়ার স্যার উইংস অফ বই নাম। ফায়ার, সরি, হ্যাঁ উইংস অফ ফায়ার, এটা পড়ছেন? জি স্যার। এটা কি আপনি ইংলিশ পড়ছেন নাকি বাংলা ভার্সন পড়ছেন? বাংলাটা পড়ছি স্যার, ইংলিশটা এখনো নিচ্ছি না স্যার। হ্যাঁ বুঝতে পারছি। আমরা আর কে আছে? আর তো কেউ নাই নিচের দিকে। স্যার আমার দুই একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ আপনি প্রশ্ন করবেন, সমস্যা নাই। হ্যাঁ বলেন, আমাদের মোটামুটি সিরিয়াল শেষ, আপনি বলেন। ওটা হলো স্যার আমি না, সুমনা বিশ্বাস রয়ে গেছেন, দাঁড়ান একটা মিনিট। জি স্যার, জি স্যার। সুমনা বিশ্বাসকে আমরা বলি নাই। আচ্ছা সুমনা বিশ্বাস বলেন আপনি। স্যার আমি অফিস থেকে বাড়ি যাচ্ছি স্যার, এখন গাড়িতে। হ্যাঁ বুঝতে পারছি, সমস্যা নাই। শেষের দিকে যদি আর আপনি পৌঁছে যান লাস্ট বাড়িতে। 2 মিনিট ছিলাম না স্যার। আচ্ছা বলেন স্যার কি আমরা বলছিলাম যে বলেন অবসর স্যার, কি সময়ে বলবো? আপনি কি করেন, যে সময়ে আপনার ফ্রি কোনো কাজ নাই তখন কি কাজ করেন? স্যার আমি বই বই সময় আর কি কয়েকটা বই শেষ করছি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, রবীন্দ্রনাথ ঠাকুরের, এরকম আর কি কয়েকজনের বই শেষ করছি আর কি। এগুলো উপন্যাস? বিশেষ করে কমলাকান্তের বইটা আমার বেশ ভালো লাগছে আর কি। আর চতুরঙ্গ পড়ছি, মুক্তিযুদ্ধ ভিত্তিক 2টা পড়ছিলাম, এইরকম আর কি স্যার। আপনি আর সমরেশ একটু অনলাইনে থাকতে মজুমদার, বেশি পছন্দ সমরেশ করি, বসু, সেটিং, শুনেন তারপরে সমরেশ। ফেসবুকে নিউজ ফিড দেখা, এটাই আর কি। আচ্ছা আপনি যে ক্যালকাটার বইগুলা পড়েন বাংলা ঔপন্যাসিকদের, আপনি কি সমরেশ বসু কিংবা সমরেশ মজুমদার, শীর্ষেন্দু মুখোপাধ্যায় এদের কোনো বই পড়ছেন, উপন্যাস? জি জি স্যার। সমরেশ মজুমদারের কোনো বই পড়ছেন? হ্যাঁ স্যার, উত্তরে যে শুরু করছিলাম, বাট অনেক লম্বা বই, অনেক বড় একটা বই, শেষ করতে পারবো কিনা জাস্ট মানে দেখছি বইটা শুরু। আমি স্যার অনলাইনে পড়ি, আমার বই আসলে আমি কালেকশন করতে পারি না, তো ইবুক থেকে ডাউনলোড দিয়ে পিডিএফ করে আর কি পড়ি। বোর লাগে স্যার, যখন রাতে ঘুমাতে যাই দেন তখন আর কি আধা ঘন্টা 1 ঘন্টা যতটুকু পারা যায় আর কি। হ্যাঁ আমার মোবাইলে অনেক আরেকটা বই বই পড়ছি, ডাউনলোড করা থাকে। অর্ধেক নারী অর্ধেক কিশোরী, লেখকের নাম ভুলে গেছি, কি জানি ছিল, মাথায় আসতেছে না স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা না। আপনাকে একটা জিনিস বলি, এই জি যে স্যার। পণ্ডিত জওহরলাল নেহরু, ওনার একটা বই আছে বিশ্ব পরিচয়। তো ঠিক আছে বইটা স্যার, ডিকশনারি ওটা পড়তে সাইজের হবে বই, নাকি? ডিকশনারি সাইজের বই, অনেক হ্যাঁ, বড় বই। তো এই বইটা আসলে মূলত এক ধরনের মানে পত্র চিঠিপত্রের ব্যাপার। এটা মানে জওহরলাল নেহরু যখন ব্রিটিশের সময় জেলে ছিলেন, অনেক দিন, বছর কয়েক ছিলেন, তখন উনি জেলে বসে প্রতিদিন একটা চিঠি লিখতেন ইন্দিরা গান্ধীকে। ওনার বয়স ছিল তখন 13 এরকম, উনি মানে জাস্ট মানে টিনেজ। তো এই মেয়ের উদ্দেশ্যে বাবার লেখা একটা ধারাবাহিক চিঠি, এটা হচ্ছে একটা বই। তো এই বইটা বেস্ট সেলার বই ওয়ার্ল্ডের মধ্যে, বুঝছেন? তো এই বইটা আসলে কীরকম, বইয়ের মধ্যে উনি মূলত এক এক দিন মেয়ের সাথে এক একটা গল্প করে নাকি। ধরেন এরকম বলেন যে আজ তোমাকে চীনের কথা বলবো। চীন হচ্ছে এরকম একটা জাতি যারা জ্ঞান বিজ্ঞানের অনেক বিষয়ের সাথে জড়িত, লেখন পদ্ধতি ওরা আবিষ্কার করছে, ওদের গ্রেট ওয়াল আছে চারদিকে, যেটা পৃথিবীর কোনো দেশে নাই। এভাবে গল্প শুরু করলো আর কি উনি মেয়ের সাথে বাবার একটা গল্প। এক এক দিন উনি বিশ্বের এক একটা বিষয় নিয়ে কথা বলে। একদিন হয়তো উনি বলেন যে আজকে আপনাকে আমি সক্রেটিস নিয়ে কথা বলবো, আজকে এরকম বিভিন্ন ওয়ার্ল্ডের যে ফেমাস মানুষ আছে প্রত্যেককে নিয়ে উনি কথা বলছে এই মেয়ের সাথে বাবা। তো উনি তো আসলে এক্সপোর্ট থেকে ফার্স্ট করা, মোটামুটি ইন্টারন্যাশনাল উনি নলেজ রাখে অনেক বেশি। তো এই বইটা আমি পড়ছি, এটা আসলে মানে অভাবিত একটা বই। এক বইয়ের মধ্যে আপনি পেয়ে যাবেন সব কিছু, ইতিহাস, পৃথিবীর গ্রেট মানুষগুলা, অনেক মানুষ পাবেন যাদের নাম আপনি কখনো শুনেনই নাই, অথচ ওরা পৃথিবীতে অনেক বিখ্যাত। যেমন আমি অনেক মানুষের প্রথম নাম শুনছি এই বই পড়ে, যাদের নামে আগে আমি চিনতামই না, অথচ এরা অনেক গ্রেট ছিল। তো আমার অনেক ভুল ধারণা ভাঙছে যে আসলে এত বড় বড় মানুষকে আমি চিনি না, এটা আমার জন্য আসলে অনেক ব্যর্থতা। তো
তো যাই হোক, তো এভাবে আরেকটা বই আছে আমি পড়ছি পরবর্তীতে, এটা হচ্ছে সুফির জগৎ। এটা একটা অনুবাদ বই। এটা মনে হয় ইউরোপের কোনো একটা দেশের ভাষায় বইটা আছে। এটা একটা বেস্ট সেলার বই। তো সুফির জগতে ঠিক এভাবে কি হয়, একজন প্রতিদিন একটা মেয়ে একটা চিঠি পায় ওর লেটার বক্সে। কে দেয় এটা মানে আনসার মানে পরিচয় নাই, উড়ু চিঠি। তো এই চিঠিগুলো সে পাইতো মানে ধারাবাহিকভাবে অনেক বছর পাইছে সে। এই প্রত্যেকটার চিঠিতে তাকে পৃথিবীর বিভিন্ন বিষয় সম্বন্ধে বলা হইতো। অচেনা একজন মানুষকে তাকে এভাবে প্রতিদিন চিঠি দিয়ে একটা গল্প বলতো। তো একজ্যাক্ট এই বিশ্ব পরিচয়ের মতোই, কিন্তু এটা আরও আপডেট। সুফির জগৎটা হচ্ছে বিশ্ব পরিচয়ের পরের স্টেপ। ওই বইটাতে মানে এরকম কিছু গুরুত্বপূর্ণ ওই বইগুলোর পিডিএফ পাওয়া যাবে নাকি? আপনাকে আমি স্ক্রিন শেয়ার করতেছি এই মুহূর্তে, করে আমরা দেখি একটা বিষয়, এই দুইটা বইয়ের পরিচয় দেখি আমরা। আচ্ছা ঠিক আছে স্যার। নুরুদ্দিন ভাইকে বলি, আমি কিন্তু বইয়ের ফুকা বলতে পারেন এই স্কুল লাইফ থেকে। তো এটা ভালো স্যার, যারা বই পড়ে স্যার তারা অনেক আপনার কথাবার্তাতেই বোঝা যায় আপনি আমি সব আসলে দিক দিয়ে এত বই পড়ছি চিন্তা করা যায় না। সর্বশেষী লেখক আর আপনারা সর্বশেষী মানুষ। একটা হচ্ছে আমি বাংলায় লিখি। বই পড়া ছাড়া মনের শান্তি তো বই পড়া ছাড়া তো মিলে না স্যার, আমি এটা বুঝি। আমার মনের শান্তি বইয়ে দেয়। আমি যখন চরম চরম এই সমস্যার মুখে পড়ি, এই চাপের মধ্যে পড়ি, তখন একটা বই আমাকে মানে আমার এই অনেক অনেক এগিয়ে নিয়ে যায়। এই হচ্ছে বইটা, দেখা যাচ্ছে জি স্যার। এখানে কি লেখা আছে পড়েন তো। ইন্দিরার উদ্দেশ্যে রচিত পিতা জওহরলাল নেহরুর পত্রাবলীর একটি সংকলন। পত্রাবলী চিঠির একটা সংস্করণ, বুঝছেন। এটা অনেক বড় বই, দেখেন দাম ধরছে ১,৫০০ টাকার মতো, ঠিক না? হ্যাঁ স্যার, ১,৪২৫। হ্যাঁ, এটা অনেক বড় সাইজের বই, একটু পড়ে দেখুন। বাঙালি কন্যা ইন্দিরার উদ্দেশ্যে রচিত পিতা জওহরলাল নেহরুর পত্রাবলীর একটি হৃদয়তন সংকলন এমনই তুমুল জনপ্রিয় যে আমরা অনেক সময় ভুলে থাকি সর্বার্থে বড় এই গ্রন্থটির কথা, যার পেশাকি নাম গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি বা বিশ্ব ইতিহাস প্রসঙ্গ। এই গ্রন্থটিও একইভাবে রচিত হয়েছিল কন্যা ইন্দিরার উদ্দেশ্যে কারান্তরাল থেকে প্রেরিত পিতা নেহরুর পত্রধারার মাধ্যমে, কিন্তু ব্যক্তি ও সময়। হ্যাঁ স্যার, বুঝতে পারতেছি, অনেক ইন্টারেস্টিং হবে। হ্যাঁ, তো আমরা এই পেজটা আপনাদের আমি দেখি স্ক্রিনশট দিয়ে দেওয়া যায় কিনা। আচ্ছা, যাই হোক, স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন নাই। তো এটা কিনতে পাওয়া যায়, আমি হার্ড কপি পড়ছি, বুঝছেন। তো এটা একটা ইন্টারেস্টিং বই আপনাদের। আচ্ছা, লাইব্রেরি থেকে কালেকশন করে পড়ে নেব। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি। স্যার, এটার কি পিডিএফ পাওয়া যাবে না? সব কিছুই পাওয়া যাবে যদি আপনি খুঁজান, খুঁজতে জানতে হবে, বুঝছেন। এখন আমরা সুফির জগতে যাচ্ছি, বুঝছেন। এটা হচ্ছে মানে ট্রেইলার। সুফির জগৎটা হচ্ছে মূল ঘটনা, বুঝছেন। বিশ্ব পরিচয় জওহরলাল নেহরু মানে আর সুফির জগতের মধ্যে পার্থক্য হচ্ছে যে এটা আপনি ট্রেইলার দেখলেন একটা মুভির, আর মূল মুভিটা এখন দেখাচ্ছি। এটা সন্দেশ প্রকাশনী থেকে বাইর হয়েছে, সন্দেশ প্রকাশনী। ওরা খুব ভালো ভালো বই, আমি ঢাকার বই মেলাতে গিয়ে এটা কিনে নিয়ে আসছি, বুঝছেন। এটা কি ফ্রি নাকি? এখানে দেখেন সক্রেটিসের ছবি আছে, ঠিক না।
এটা ওই অনেক হাই ফ্রিকোয়েন্সি বই, বুঝছেন? এটা ফ্রি। হাই ফ্রিকোয়েন্সি মানে কি, এটা আপনি ভালোভাবে যদি প্রস্তুত না থাকেন, আপনার যদি যথেষ্ট বই পড়ার অভ্যাস না থাকে, আপনি যদি একটু হাই ফ্রিকোয়েন্সির পাঠক না হন, তাহলে এই বই থেকে আপনি অনেক জিনিসই বুঝবেন না। বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। জি স্যার। এটা অসাধারণ একটা বই, আপনি একটু দেখেন। আমার পড়া বেস্ট কিছু বইয়ের মধ্যে একটা হচ্ছে এটা। এটা বেস্ট সেলার বই লেখাই আছে, দেখা যাচ্ছে। জি স্যার। এখানে দেখেন এই গল্পটা কীরকম শুরু হয়েছে। সুফি এমুনসেন নামে একটা মেয়ে আছে, 14 বছর বয়সী এই নরওয়েজিয়ান কিশোরী একদিন বাসার ডাক্স বক্সে উকি মেরে দেখতে পায় সেখানে কে যেন অবাক করার দুটি চিঠি রেখে গেছে। চিঠির দুটোতে শুধু দুটো প্রশ্ন লেখা, তুমি কে আর পৃথিবীটা কোথা থেকে এলো। আলবার্টো নক্স নামের এক রহস্যময় দার্শনিকের লেখা আশ্চর্য চিরকুট দুটোর সেই কৌতূহল উস্কে দেয় প্রশ্ন দুইখানির সূত্রপাত করে প্রাক সক্রেটিস যুগ থেকে সার্জে পর্যন্ত পাশ্চাত্য দর্শনের রাজ্যে এক অসাধারণ অভিযাত্রার। মানে এখানে একবার প্রাচীন মানুষের চিন্তাভাবনা থেকে শুরু করে আজকের আধুনিক সভ্যতা পর্যন্ত টোটাল প্রশ্নগুলা এখানে থাকে, এগুলার ব্যাখ্যা থাকে। পরপর বেশ কিছু অসাধারণ চিঠিতে তারপর সশরীরে উপস্থিত হয়ে ওই ব্যক্তির সাথে পরিচয় হওয়ার তারপরে মোটামুটি অনেক ইন্টারেস্টিং বিষয় আছে। তো এটা আসলে অনেক ডিপ একটা বই, ফিলোসফির বইতে বুঝতেই পারতেছেন একটু কঠিন হবে, ঠিক না? তো আপনাদের দুটি বই দিয়ে দিছি, কি বলেন? জি স্যার। আপনার প্রথমে এই বিশ্ব ইতিহাসই পড়া উচিত, সুফির জগতে না গিয়ে। এটা হচ্ছে সেকেন্ড। দুটা বই ডিকশনারি সাইজ, বুঝতে পারছেন? 700-800 পেজ হবে, 700-800 পেজ, কিংবা 500-র উপরে তো অবশ্যই আছে। তো প্রফেশনাল পাঠক থাকতে হবে, বুঝছেন? পার্ট টাইম পাঠক হবে না, রেজাউল করিম হলে হবে না। স্যার আমার এগুলা নাই স্যার, এখন ফিলিং চায় না স্যার। এটাই তো বুঝতে পারছি আমি। বয়স চেঞ্জ হইলে আইব স্যার, হ্যাঁ এখন না স্যার। ঠিক আছে, বয়স কম। সোহেল কি বলেন? স্যার জি স্যার, পার্ট টাইম পাঠকে পড়তে পারবো না, এক পৃষ্ঠা পড়ে শেষ। যাই হোক স্যার পড়বো স্যার, আমারও পড়ার ইচ্ছা আছে স্যার। ক্লাস 1 থেকে ইন্টার পর্যন্ত স্যার ওই যে শরৎচন্দ্রের যে টেক্সট বইয়ে যে ছোট একটা দুইটা গল্প ছিল স্যার, এগুলা পড়ে স্যার খুব ভালো লাগছে। তো ইচ্ছা আছে স্যার, যখন পড়বো স্যার, সময় পাবো তখন এই শরৎচন্দ্রের বই পড়বো স্যার। জানি এগুলা এখন কেউ পড়ে না, মানে মানুষ এখন অনেকটা এগিয়ে গেছে। আমি প্রাচীন থাকবো, কিন্তু এটা প্রাচীন হইলেও স্যার ওটাই আমি পড়বো। আমি ওগুলা মাস্ট বি পড়বো স্যার, সময় পাইলে শরৎচন্দ্রের বইগুলা। এগুলো আপনার ভুল ধারণা, কোনো জিনিস মানুষ পড়ে না এখন এরকম কিছু নাই। এগুলো মানুষ পড়ে, এটা সমস্যা না। তো আমরা যেটা বলছিলাম যে এই যে দুইটা বইয়ের নাম আপনারা পাইছেন, এর জন্য আপনি কাকে থ্যাঙ্কস দিবেন? সুমনা বিশ্বাসকে। কেন বলেন তো? হ্যাঁ স্যার, উনার জন্যই স্যার এই বইয়ের বিষয়টা আসছে স্যার। উনি বই পড়াটাই পছন্দ করতেন, আর এই কথা প্রসঙ্গে এতগুলা আসছে। আর এর আগে আমরা আবার কার জন্য আর কি দেখছিলাম, কে বলছিল যে বড়া পেটে ক্লাস করলে ভালো হয়, কে বলছিল? ফখরুল ইসলাম। আমি বলছিলাম স্যার, মানে আমার জন্য অটোপেজিটা দেখা হয়েছিল। হ্যাঁ, মান্না রহমান। তো মান্না রহমানের জন্য পরে আমরা অটোপেজি পাইছি, ঠিক না? এভাবে বিভিন্ন জনের জন্য আমরা বিভিন্ন বিষয় পাবো, কি বলেন? স্যার এরকম হলে ভালো হয়, ভিন্ন মতবাদী হলে অনেকজনের কাছ থেকে অনেক রকম জ্ঞান অর্জন হয়। হ্যাঁ, এটা আসলে এই ধরনের মানুষ লাগে, নতুবা স্যার মান্না রহমান কে স্যার? কি বলতে চাইছেন বলেন? মান্না রহমান বয়সটা স্যার মেয়েদের বয়স, আর নামটা? না, মান্না রহমান আপনি ছেলে মনে করবেন কেন?
এটা আসলে লিঙ্গ নিরপেক্ষ নাম, বুঝছেন? এটা ভালো নাম। ওই স্যার ক্লাস তো শেষের দিকে স্যার, আসলে মজা করার জন্য বলছি স্যার। স্যার আমরা এই ইয়ামুল ভাইয়ের পরিচয়টা পাই নাই স্যার। উনি তো ইয়ামুল ভাই কি ছিল প্রত্যেকদিন না? ক্লাসে থাকেন। উনি ছিল তো, উনি অনেক তো- কথা বলছে। ইয়ামুল ভাই কি নুরুদ্দিন ভাইদের বেসের না? শুনেন, আপনি ইয়ামুল পড়তে ভাই পাইছেন নাকি এটা ভাই? বলছে আপনার যে উনি কি করে, এই কম্পিউটারে কাজ করে, বুঝছেন? উনি কম্পিউটারে কাজ করে, ওনার মূলত আসলে ফ্রি বলে কিছু নাই, বাসার কাজও করে যখন উনি ফ্রি থাকে। উনি বাসার স্যার বিভিন্ন উনি কাজ। তো প্রতিদিন ক্লাসে থাকেন স্যার, কিন্তু ক্লাসের মধ্যে মনে হয় কথাবার্তা খুবই কম বলেন। উনি আপনার উনি ক্লাসে না, শিক্ষক উনি আমার মানুষ, বুঝছেন? উনি শিক্ষক মানুষ তো কথা বলতে বলতে টায়ার্ড থাকেন, এই জন্য ক্লাসে এসে একটু কথা কম বলেন। আপনাদের স্যার floor আজকে যে। দিন সম্পর্কে জেনেছি স্যার। আমার ভাবনা ছিল যে উনি এমন একজন মানুষ যে আমরা প্রত্যেকদিন ক্লাসে দেখি, কিন্তু কথাবার্তা তো আমি খুব কম শুনেছি। হ্যাঁ, ওনার কাছ থেকে আমাদের অনেক কিছু শিকার আছে। আমাদের ওভাবে কথা কম বলতে হবে। জি স্যার। এটা স্যার হচ্ছে আজকে কি, কি স্যার এলইডিপি থেকে কেউ আসবে না স্যার? না আসলে কোনো সমস্যা সেটা নাই, তো হয়েই গেল। আমাদের মিথ্যা বলতে হলো না। জি স্যার। হ্যাঁ স্যার, ঠিক আজকে আছে তো স্যার। আমাদের স্যার প্রেজেন্ট হয় নাই স্যার। স্যার আগামীকালকে ক্লাস হবে নাকি স্যার? কি আর আগামীকালকে আবার ক্লাস করতে চান 4 ঘন্টা ক্লাস করার পরে? স্যার আমাদের তো আজকে না প্রেজেন্ট স্যার, হয় আমি গত ক্লাসে ছিলাম না, তাই জানি না স্যার। আজকে হঠাৎ ফেসবুকে আপনার টেক্সট দেখে পরে বুঝতে পারলাম আজকে ক্লাস হবে স্যার। ওই আগামীকালকের ক্লাসটি আমরা আজকে করে নিছি, কালকে একটু রেস্ট নেই, কি বলেন? হ্যাঁ স্যার, ঠিক আছে। আর আমাদের নিয়মটা তো আগের মতো আছে স্যার, রবি মঙ্গল বৃহস্পতি। হ্যাঁ, এটাই আছে। স্যার। ওকে আমার স্যার। একটা প্রশ্ন ছিল স্যার, আমি এটা ভুল হতে গুচ্ছি না সঠিক হতে গুচ্ছি, আমি এটার জন্য আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম স্যার। করেন। প্রশ্নটা হলো স্যার, আমি রিস্টার্ট ইউর সেলফে ভর্তি হওয়ার পরে আমার কিন্তু অনেক ফ্রেন্ড স্টাফ গ্রুপ ছিল, যেমন এই আপনার আমাদের সিলেটে এই গ্রিন সিলেট ট্যুরস একটা এই কোম্পানি আছে আমাদের, ইস্টার্ন পাইবি সিলেট লিমিটেড একটা কোম্পানি, গাজী বুরহানুদ্দিন মডেল টাউন আমাদের একটা প্রজেক্ট, এসআর এডুকেশন আমাদের একটা প্রজেক্ট, এরপরে সিলেট। যাই হোক, আপনি এরপরে বলেন। এখন এগুলোতে স্যার আমি পূর্বে জয়েন ছিলাম, খুব সক্রিয় ছিলাম, কিন্তু রিস্টেট ইউর সেলফ করার পরে এখন আমার ব্রেইনে এটা এসে যে আমি এদের সাথে যে সময়টা কাটাই, বেশিরভাগ সময়টা আমার অফোস হয়ে যায়। হ্যাঁ, মানে হয়তো গল্প গুজবে যায়, মানে এর থেকে জেনে ভবিষ্যতে মানে বর্তমানের সময় কিছু জেনে আমার ইমপ্রুভমেন্ট হবে, ভবিষ্যতে কিছু হবে, এটা আমি খুঁজে পাচ্ছি না। এর জন্যে ধরেন এখন আমার অনেক গ্রুপ থেকে আমি যেমন ওদের সাথে কথাবার্তা বলতে, ওদের সাথে মিশতে আমার মনে কোনো ক্রমে চায় না যে আমার জীবনের মূল্যবান যে সময়টা ওদের কাছে গেলে মানে যেমন নষ্টর হতে হবে, এভাবে আমি ভাবি। কিন্তু এই সমস্ত কোম্পানিতে কিন্তু আমার অনেক টাকা পয়সা দেওয়া আছে, হ্যাঁ, বুঝতে পারছি। কিন্তু আমার মন এখন ওদের কাছ থেকে দূরে, মানে অনেক অনেক দূরে থাকতে চায়। জি। এটা কি সঠিক হচ্ছে না ভুল হচ্ছে স্যার, আমি বুঝে উঠতে পারতেছি না। না, এটা তো অবশ্যই সঠিক। এটা আসলে আপনি সময়ের যে অপচয়টা করতেছেন না, এটাই ভালো। কারণ এসব আসলে মিটিংয়ে গিয়ে নিজেকে সাময়িক জাহির করে সময় নষ্ট করার কোনো মানি নাই। আর এখানে ঘন্টার অনেকে ঘন্টার মনে পর করে কি ঘন্টা জানেন, তার এইসব দেখা। সামাজিক সংগঠনে ঢুকলে অনেক পরিচিতি বাড়বে, অনেক জানাশোনা হবে। এগুলো আসলে অপ্রয়োজনীয়। এসব পরিচিতি এবং জানাশোনায় আপনার আসলে ব্যক্তিগত লাইফে এইরকম কোনো প্রভাব পড়ে না। যেমন আমাদের সিলেট ট্যুরিস্ট ক্লাব একটা ছিল, গ্রিন সিলেট ট্যুরস আছে, কিছু কোম্পানি আছে, এগুলোতে আমার অনেক টাকা পয়সা দেওয়া আছে, কিন্তু আমার টাকা তো ফেলাম না, এবং দীর্ঘদিন শুধু মিটিং, গল্প গুজব আর খাওয়া এগুলি হচ্ছে। বুঝতে পারছি আপনি এটা থেকে বাইরে আসছেন, এটা আপনার জন্য অনেক বেটার, বুঝছেন? এটা নিয়ে আপনার টেনশন করার কিছু নাই, রিল্যাক্স থাকেন। আমার তো স্যার অনেক টাকা পয়সা তাদের কাছে রয়েছে স্যার। এগুলো ভুলে যান, সমস্যা নাই। Thank যতটুকু you, sir. পারেন তাহলে উদ্ধার আমি- করেন, আর যতটুকু পারেন না ভুলে যান। তাহলে ভাই আমার আপনার আমি তো ব্লু সঠিক হলে করতে পাইছে আছি। ভাই, আপনার আচ্ছা, যাই হোক, ভাই আপনি ব্লু হুইল গেমসের অন্তর্গত হইছেন ভাই। না, এটা কিন্তু আমি আমার মনে কষ্ট হয় না, মনে বলে যে এদের সাথে যে আমি এই চলে আসতে ফেরেছি এবং আমার সময়টা কাজে লাগতেছে, আমার মন কিন্তু এখন খুব খুশি থাকে। আর এগুলো মনে হতে এখন মনে এগুলো উঠার পরে বলে তওবা তওবা, বাতিল বাতিল, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমার মনে বলে। ঠিক আছে। তো আপনি একটা কথা বলছিলেন আজকে যে বেন্ডি ক্যাম্প যদি আপনাকে দেখাই তাহলে কি হবে বলছিলেন, আমি ভুলে গেছি। মনটা খুব আনন্দিত হবে স্যার, আমার মনও আনন্দিত স্যার। আজকে আপনি কবিতার মতো বলছিলেন, এক্সাক্ট লাইনটা বলেন। মনে নাই স্যার। আর মন আনন্দে নেচে বলতেন ভাই। হ্যাঁ, তো
আপনি মোটামুটি কবিতার একটা লাইন বলছিলেন, তো আপনাকে তো বেন্ডিং আমরা দেখাইছি মনে হয় অনেকটাই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার, শেষ করি নাই অবশ্য, শেষটা আপনি নিজে করেন, আরো কিছু কাজ আছে ভিতরে। চেষ্টা করবো স্যার। আমি তো এখন তো একটু বুঝে নিয়েছি, এখন খুঁজাখুঁজি করবো। আজকে সবাইকে ধন্যবাদ স্যার। আজকে লম্বা একটা ক্লাস চালাইছি, একসাথে 4 ঘন্টা এখানে বসে কাটিয়ে দিয়েছি স্যার আজকে। সেটাই। থ্যাংক ইউ স্যার। তাইলে আমরা কারো কি কোনো কথা আছে, আমরা শেষ করে দিই, আমাদের টাইম 4 মিনিট আমরা বেশি করে নিছি, অতএব আমরা চাইলেই এখন বন্ধ করে দিতে পারি। কি বলেন, কারো কোনো প্রশ্ন আছে শেষ করার আগে? প্রশ্ন নাই স্যার, তো থ্যাংক ইউ স্যার, ক্লাসটা ভালোই লাগলো, সময়টা কাট আজকে দীর্ঘ 4 ঘন্টা হাতে স্যার, স্যার একটা বোরিং আসে নাই আজকে। হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন টপিক আসছে, নতুন নতুন টপিক আসছে। ধরেন এই এক জায়গায় 4 ঘন্টা বসা কিন্তু এটা মানে অনেক ক্ষেত্রে কঠিন ব্যাপার। কিন্তু আজকে কিন্তু 4 ঘন্টা বসে কাটিয়েছি। জি স্যার, 4 ঘন্টা কাটানোর পরে মনের ভিতরে দেখা যাচ্ছে যে মানে একটা এই আনন্দিত ফিলিং হচ্ছে এবং বোরিং নাই। সেটাই, 20 জন মানুষকে বুঝছেন 4 ঘন্টা বন্দি করে রেখে দেওয়া স্বাধীনভাবে, চাইলেই আপনি লেফট হয়ে যেতে পারেন, এই সম্ভাবনার মধ্যেও ধরে রাখা আসলে একটু টাফ। জি স্যার, ফিজিক্যালি আসলে হয়তো দরজা বন্ধ করে রেখে দিতাম, কেউ যেতে পারবে না 4 ঘন্টা, কিন্তু এখানে তো আপনারা স্বাধীন, ঠিক না? জি স্যার, চাইলেই নেট ডিসকানেক্ট করে দিতে পারেন। তারপরেও আসেন, এটা হচ্ছে আসলে আপনাদেরও যে ধৈর্যের একটা আছে, মানে ক্যাপাসিটি আছে, এটাও বোঝা যায়। এটা কিন্তু একজনের কৃতিত্ব না, আপনাদেরও এখানে কৃতিত্ব আছে। না সম্পর্কে স্যার ভবিষ্যতে কোনো এই আপনার কিছু হলে আপনি বলতে পারবেন যে এই 20 জন মানুষ এক জায়গায় যখন 4 ঘন্টা বসে খাতাতে পারছে, তাহলে 6 ঘন্টা 8 ঘন্টা পারবে। সেটাই। ঠিক আছে, তাইলে আমরা ক্লাসটা রেকর্ড আছে, মোটামুটি সাউন্ড ক্লিয়ার রেকর্ড আছে, আপনাদের আপলোড করে দেওয়া হবে। ওকে স্যার, ঠিক আছে, তাইলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।